হ্যালো বন্ধুরা, অবশেষে মানি হেস্টের নতুন পার্ট এসে গিয়েছে। আপনারা যারা মানি হেস্ট দেখেছিলেন তারা নিশ্চয়ই এই গল্পটি কেমন হতে চলেছে সেটার ব্যাপারে একটু হলেও আন্দাজ করতে পারছেন। আজকের গল্পটা মানি হেস্টের এক অন্যতম ক্যারেক্টার বার্লিনের ব্যাপারে, যিনি প্রফেসরের ভাই ছিলেন আর ব্যাংক ডাকাতির সময় সেটার ইনচার্জ ছিলেন। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে বার্লিন তো মানি হেস্টে ব্যাংক ডাকাতির সময় মারা গিয়েছিল, কিন্তু এখানে আমি আপনাদেরকে বলে রাখি যে এই গল্পটা মানি হেস্টের আগের এক চুরির ঘটনা, যেটা বার্লিনের প্রথম চুরি ছিল। ব্যাস এই পর্যন্তই থাক, আর এটার থেকে বেশি কিছু বললে মুভির মজাটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আর সময় নষ্ট না করে গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আপনারা যে লোকটাকে দেখতে পাচ্ছেন তাকে নিশ্চয়ই চিনতে পারছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটাই হলো বার্লিন। আর তার সাথে এই যে মহিলাটা, এ হলো তার তৃতীয় ওয়াইফ, যে এখন তাকে ডিভোর্স দিয়ে তাকে ছেড়ে চলে যাচ্ছিল। তখনই তাকে নিয়ে যাওয়ার জন্য তার সাথীরা সেখানে আসে। এরা সবাই এখন একটা জিনিস চুরি করতে যাচ্ছিল। বার্লিন সেই সময় কোনো অসুস্থ ছিল না, আর সে খুবই সাহসিকতার সাথে চুরি করত। তাদের টিমের মধ্যে এই মেয়েটার নাম হলো কেইলা, যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, আর সে খুবই লাজুক প্রকৃতির ছিল। আর এই ছেলেটার নাম রয়, যার কাছে যে কোনো তালাকে খোলা তার বাঁ হাতের খেলা ছিল, যেটার কারণে সে প্রায় সময়েই জেলের মধ্যে যাতায়াত লেগেই থাকত, যে কিনা বার্লিনকে নিজের গডফাদার মনে করত, কিন্তু বার্লিন তাকে নিজের পোষা কুকুর বলে মনে করত। এই লোকটা হলো দামিয়ান, যে কিনা পেশায় একজন প্রফেসর ছিল, আর সে তার বাকি সময়ে শুধুমাত্র চুরির প্ল্যানিং করত। সে একজন জিনিয়াস ছিল, আর এই প্ল্যানের মাস্টার মাইন্ড ছিল। আর এই ছেলেটার নাম হলো ব্রুস, যে কিনা যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারত, আর সে একজন অলরাউন্ডার ছিল। এরা সবাই একটা বিশাল প্রাসাদে যায়। বার্লিন এই প্রাসাদের মালিক মিস্টার অ্যান্টোনিওকে একটা সার্চ ওয়ারেন্ট দেখায়। সে তার ঘরের চেকিং করানোর জন্য বলে। বার্লিন তাকে ভয় দেখিয়ে বলে যে আমাদের কাছে খবর আছে যে তুমি খুবই মূল্যবান আর ঐতিহাসিক জিনিসপত্রের স্মাগলিং করো, আর যদি তুমি এখন আমাদেরকে সাহায্য না করো তাহলে তোমাকে কমপক্ষে 9 বছরের জন্য জেলের হাওয়া খেতে হবে। এটা শোনার পর অ্যান্টোনিও প্রচুর ঘাবড়ে যায়, আর সে তাকে তার মূল্যবান জিনিসে ভরপুর একটা রুমে নিয়ে যায়। এরপর বার্লিন তাকে সেখানে থাকা একটা 500 বছরের পুরানো গ্লাসটিকে দিতে বলে, আর তখনই সে তাকে এটাও বলে দেয় যে তারা কোনো পুলিশ অফিসার ছিল না। এখানে অ্যান্টোনিও কোনো ঝামেলা হোক সেটা চাইছিল না, সেই জন্য সে তাকে সেই গ্লাসটা দিয়ে দেয়। অন্যদিকে ডিনার টেবিলে বসে থাকা একটা লোক তাদেরকে বলে যে তোমাদেরকে দেখে তো কোনো পুলিশ অফিসার বলে মনে হচ্ছে না, প্লিজ তোমাদের ব্যাজ আর আইডি নাম্বার দেখাও, না হলে আমি আমার বন্ধুকে কল করব, যে হলো একজন পুলিশ অফিসার। তখনই বার্লিন সেখানে এসে পড়ে, আর সেই লোকটাকে বলে যে করো তোমার বন্ধুকে ফোন, আর এই টেবিলে রেখে সেটাকে লাউড স্পিকারে দাও। লোকটা সেই ফোনটা টেবিলের ওপরে রাখার পরেই বার্লিন সেখানে থেকে একটা চামচ তুলে নেয়, আর সেই ফোনটাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। এরপর বার্লিন সেই লোকটাকে নিজের বন্দুক দেখিয়ে বলে এটা হলো আমার ব্যাজ। এরপর বার্লিন সবাইকে তাদের আইডি কার্ড বের করতে বলে, যাতে তাদের মধ্যে কেউ যদি পুলিশের কাছে এফআইআর করে তাহলে তারা যেন জানতে পারে যে তার ঘরটা কোথায়। তারপর সে সেই লোকটাকে বাইরে নিয়ে আসে, আর তাকে জিজ্ঞাসা করে তুমি ভিতরে তোমার ওয়াইফের সামনে না তোমার গার্লফ্রেন্ডের সামনে বেশি হিরোগিরি দেখাচ্ছিলে। এরপর সেই লোকটা কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায়। এখানে বার্লিন তাকে বলে প্রেম এতটাও বড় কিছু না যেটার জন্য তুমি নিজের জীবনকে বাজি রেখে দেবে। এই বলে সে তাকে আর কিছু না করে সেখানে থেকে চলে যায়। এরপর কিছুদিন পর তারা সবাই একটা হোটেলে নিজেদের রুম বুক করে। এখানে বার্লিন তার টিম মেম্বারদের একটা মেয়ের সাথে দেখা করায়, যার নাম ক্যামরান। এই মেয়েটাকেও তার বয়ফ্রেন্ড ছেড়ে দিয়েছিল, এর ফলে তার মানসিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। আর এখন যেহেতু সে আগের থেকে অনেক সুস্থ হয়ে গিয়েছিল, সেই জন্য সে এখন তাদের টিমে যুক্ত হয়ে যায়। ক্যামরানও একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। এরপর বার্লিন আর প্রফেসর তাদের সবাইকে নিজেদের প্ল্যানটা বলতে শুরু করে। বার্লিন বলে আমরা এই হোটেলে একটা চুরি করার উদ্দেশ্যে এসেছি, যেটার শুরু 10 দিন আগে এই গ্লাসটাকে চুরি করার পর থেকেই আরম্ভ হয়ে গিয়েছে। এই গ্লাসটার দাম 40,000 ইউরো, কিন্তু আমরা এটা থেকে 40 মিলিয়ন ইউরো করব। এরপর দামিয়ান সেই 40,000 ইউরো মূল্যের গ্লাসটিকে ভাঙতে শুরু করে। এখন এরা এটার সাহায্যে ইউরোপের 34টা আলাদা আলাদা শহরে থাকা রাজপরিবারে গয়না চুরি করতে চলেছিল, সেটাও আবার একসাথে। এরপর তারা সেটাকে অ্যামোনিয়াম ক্লোরাইড কেমিক্যালে ডোবায়, যাতে সেটাকে অনেক পুরানো বলে মনে হয়। এরপর তারা প্যারিসের একটা পুরানো চার্চে যায়, আর সেখানকার ফাদারের সাথে দেখা করে। বার্লিন তাকে নিজের পরিচয় প্রফেসর স্যান্টানা বলে।
ফাদার তাদের এখানে আসার আগেই তাদেরকে নিয়ে অনলাইনে রিসার্চ করেছিল, যেখানে তিনি এদের ব্যাপারে 600-এরও বেশি আর্টিকেল দেখতে পায়, যেগুলো কাইলার কেরামতি ছিল। চার্চের মধ্যে ফাদার দুটো গুন্ডাকে দেখাশোনা করার জন্য রেখেছিল। ফাদার বলে এরা দুজন নিজেকে শোধরানোর জন্য এখানে এসেছে, আর কিছুদিন পর তারা মুক্ত হয়ে যাবে। এরপর তারা ফাদারকে কিছু ডকুমেন্ট দেখায়। এখানে তারা সবাই মিলে তাকে বিশ্বাস করিয়ে দেয় যে আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন সেটা প্যারিসের সবথেকে পুরানো চার্চ, আর সেটার সাথেই এটার নিচে অনেক পুরানো গুপ্তধন লুকানো আছে। এরপর ফাদার তাদেরকে চার্চের বেসমেন্টে নিয়ে যায়। তারা মেশিনের সাহায্যে চেক করতে থাকে। তখনই হঠাৎ তারা মেশিনে মাটির 16 ফুট নিচে কিছু একটা হওয়ার সংকেত দেখতে পায়। তারা এখানে এত কিছু এই জন্য করছিল যাতে তারা এখানে মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানাতে পারে। আর এখানে থেকে কিছু দূর পর একটা টানেল ছিল, যেটার মধ্যে দিয়ে তারা প্যারিসের যে কোনো জায়গায় যেতে পারবে। এরপর দামিয়ান সবাইকে প্ল্যান বলতে থাকে যে আমাদেরকে এই টানেলের মধ্যে দিয়ে এই জায়গাটায় যেতে হবে। এটা প্যারিসের সবথেকে বড় নিলাম ঘর, যেখানে 34টা আলাদা আলাদা শহর থেকে রাজপরিবারের গয়না নিলামের জন্য আনা হবে। এখন আমাদেরকে এটা জানতে হবে যে কোন দিনে সমস্ত গয়না সেখানে এসে পৌঁছাবে। এরপর বার্লিন তার টিম মেম্বারদেরকে দেখায় যে তাদের হোটেলের ঠিক সামনেই সেই নিলাম ঘরের ডাইরেক্টরের ঘর ছিল, আর একমাত্র এই লোকটাই সেই দিনটার ব্যাপারে জানবে। বার্লিন সবাইকে বলে আমরা যদি ওই লোকটার ঘরে যাই তাহলে সবথেকে ভালো ভালো ড্রেস পরে যাব, যাতে আমাদের উপরে কেউ সন্দেহ না করে। অন্যদিকে রয়ের নজর ক্যামরানের উপরে ছিল। বার্লিন সেটা দেখতে পায়। বার্লিন রয়কে বোঝায় যে প্রেমের মধ্যে সবসময় বিপদের আশঙ্কা থাকে। আমি আপনার চোখে ক্যামরানের জন্য ভালোবাসাকে দেখতে পাচ্ছি। আপনি এটা জেনে রাখুন যে ওই মেয়েটা মেন্টাল হসপিটালেও কিছুদিন ভর্তি ছিল। আপনার ওনার কাজের দিকে লক্ষ্য রাখা উচিত, নাকি ওনার পায়ে থাকা ট্যাটুর উপর। এরপর রয় পরের বার থেকে এটার ব্যাপারে খেয়াল রাখবে বলে। এরপর সে দেখে যে নিলাম ঘরের ডাইরেক্টর, যার নাম মার্ক ছিল, সে তার ওয়াইফের সাথে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর ব্রুস তার উপরে নজর রাখার জন্য সেই গাড়ির পিছু নেয়। এরপর রয় আর ক্যামরান প্রেমিক প্রেমিকা সেজে সেই বিল্ডিংয়ের গেটের কাছে যায় আর সেটার দরজা খুলে ফেলে। এরপর সেখানে কেইলা আসে আর তারা তিনজনে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে। কেইলা আর ক্যামরান লিফটে করে ওপরে যেতে থাকে আর রয় সিঁড়ি দিয়ে যেতে থাকে। এরপর তারা তার অ্যাপার্টমেন্টের দরজা খোলার চেষ্টা করতে থাকে। তখনই তার একজন প্রতিবেশী বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে। সে লিফট দিয়ে উপরে আসতে থাকে, আর এখন তাদেরকে তার উপরে আসার আগেই দরজার লকটাকে খুলতে হবে। অনেক চেষ্টার পর তারা অবশেষে সেই সিকিউরিটি লকটাকে অফ করে আর ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপর তারা কিছু জিনিসপত্র বের করে, যেটার মধ্যে ছোট ছোট ক্যামেরা লাগানো ছিল। সেই ঘরের মধ্যেই একটা কুকুরও ছিল, যে বলের সাথে খেলা করতে পছন্দ করত। এরপর তারা ঘরের বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করতে শুরু করে দেয়। এটার সাথে সাথেই তারা সেই কুকুরের সাথে খেলাও করছিল। তারা ঘরের একটাও কোণ ছাড়ে না। তখনই হঠাৎ তারা ঘরের লক খোলার শব্দ শুনতে পায়। এরপর তারা সবাই লুকিয়ে পড়ে। এখানে তার প্রতিবেশী তার কুকুরগুলোকে নিয়ে এসেছিল, যাতে সে মার্কের কুকুরকেও নিজের কুকুরদের সাথে ঘুরতে নিয়ে যেতে পারে। কিন্তু মার্কের কুকুর রয় আর ক্যামরানের কাছে বসেছিল। এরপর রয় বলটাকে বাইরে ছুঁড়ে দেয়, আর যখনই কুকুরটা সেটা নিতে যায় তখন সেই প্রতিবেশী তাকে ধরে ফেলে আর তাকে নিজের সাথে নিয়ে বেরিয়ে যায়। এরপর তার চলে যাওয়ার পর তারাও সেখান থেকে বেরিয়ে আসে। এখন বার্লিন আর দামিয়ান নিলাম ঘরের ডিরেক্টরের উপরে ক্যামেরার মাধ্যমে নজর রাখছিল। রাত্রে যখন দামিয়ান দেখে যে বার্লিন একটু চিন্তিত ছিল, তখন সে তাকে উৎসাহিত করে বলে যে তুমি বেশি চিন্তা করো না, একদিন দেখবে তুমি ওদের থেকেও ভালো মেয়ে পেয়ে যাবে। তুমি আমাকেই দেখো না, আমি আর আমার ওয়াইফ 25 বছর ধরে একসাথে আছি, আর আমরা একে অপরকে খুব ভালোবাসি, আর আমরা কখনো একে অপরের থেকে আলাদা হওয়ার কথা ভাবিনি। এখানে বার্লিন তাকে বলে তোমাদের ব্যাপারটা তো আমি মেনে নিচ্ছি, কিন্তু এই পৃথিবীটা বিশ্বাসঘাতকে পরিপূর্ণ, এখানে ট্রু লাভ বলে কিছুই নেই। এরপর যখন বার্লিন একা নিলাম ঘরের ডিরেক্টর আর তার ওয়াইফের উপরে নজর রাখছিল, তখন সে লক্ষ্য করে যে তার হাজব্যান্ডের ঘুমিয়ে পড়ার পর তার ওয়াইফ নিজের কুকুরকে সাথে নিয়ে বাইরে ওয়াক করতে চলে যায়। এখানে বার্লিনও তার পিছু নেয়। কিছুক্ষণ পর সে দেখে যে মহিলাটা একটা বারের মধ্যে প্রবেশ করে। এরপর সেও তার পিছনে পিছনে বারের মধ্যে প্রবেশ করে। সে দেখে যে বারের মধ্যে ডিরেক্টরের ওয়াইফ গান গাইছিল। এটা দেখার পর বার্লিনের তাকে খুব ভালো লাগে, আর তার আওয়াজটাও খুব সুন্দর ছিল। সেই জন্য সে এখন তাকে পাওয়ার জন্য চিন্তা ভাবনা করে। পরের দিন চার্চের ফাদার যখন খননের জায়গায় আসে, তখন তারা তাকে বলে যে আমরা আপনার চার্চের মাটির নিচে থেকে বহু বছরের পুরানো প্রচুর মূল্যবান একটা গ্লাস পেয়েছি। আসলে এটা সেই গ্লাসটা ছিল যেটাকে তারা মুভির শুরুতে চুরি করেছিল। তারা জেনে বুঝেই সেই গ্লাসটাকে আগে থেকেই মাটির নিচে পুঁতে রেখেছিল,
যাতে ফাদারের এটা মনে হয় যে এখানে সত্যি সত্যি কোনো গুপ্তধন লুকানো আছে। সেটাকে দেখার পর ফাদারের মনে খুশির জোয়ার ওঠে। সেই জন্য ফাদার এখন তাদেরকে আরও বেশি খনন করার পারমিশন দিয়ে দেয়। পরের দিন থেকে বার্লিন নিলামঘরের ডাইরেক্টরের ওয়াইফ, যার নাম ক্যামেল ছিল, তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতে শুরু করে দেয়। তার পিছু করতে করতে সে একটা হোটেলে গিয়ে পৌঁছায় আর তার সাথে কথা বলতে শুরু করে দেয়। সে তাকে নিজের নকল পরিচয় দিয়ে বলে যে আমি এখানে প্যারিসে কয়েকদিনের জন্য ঘুরতে এসেছি। কাল রাতে বারের মধ্যে আমি আপনার গান শুনেছিলাম, যেটা আমার খুবই ভালো লাগে। সে জেনে বুঝেই নিজের সাথে ক্যামেলের পছন্দের একটা বইও নিয়ে আসে, যেটাকে দেখার পর ক্যামেল তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি এটাকে পড়েন? এখানে বার্লিন তাকে বলে হ্যাঁ অবশ্যই, এটা পড়তে আমার খুবই ভালো লাগে। কিন্তু এরপর হঠাৎ ক্যামেল তাকে কোনো জবাব না দিয়েই সেখানে থেকে উঠে চলে যায়। বার্লিন ভাবে যে হয়তো আমার দ্বারা কোনো ভুল হয়ে গিয়েছে, সেই জন্য ক্যামেল আমার সাথে বন্ধুত্ব করতে চাইছিল না। এরপর তাদের মাটি খুঁড়তে খুঁড়তে অবশেষে সুড়ঙ্গ পেয়ে যায়। সেজন্য তারা এখন আরও বেশি খুঁড়তে শুরু করে, যাতে তারা খুব শীঘ্রই সেই নিলামি ঘর পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর যখন বার্লিন ক্যামেলের কথাবার্তা শুনছিল, তখন সে জানতে পারে যে তার হাজব্যান্ডের সাথে তার ঝগড়া হচ্ছিল, কারণ তার হাজব্যান্ড তার সাথে একটা শোতে যাওয়ার প্রমিস করেছিল, কিন্তু তার হাজব্যান্ড বিজি থাকার কারণেই তার সাথে যেতে মানা করে দেয়। সেই জন্য এখন বার্লিন একটা ভালো ড্রেস পরে নেয়, যাতে সে তার সাথে যেতে পারে। অন্যদিকে খনন করার সময় ফাদার বেসমেন্টে আসে আর তাদেরকে বলে যে আমি ওই বহুমূল্যবান গ্লাসটা নিজের সাথে নিয়ে যেতে চাই, যাতে আমি সেটাকে আমার ইউনিভার্সিটির প্রফেসরকে দেখাতে পারি যে আমাদেরকে চার্চের মধ্যে থেকে এটা পেয়েছি। এরপর সে যে কোনো উপায়ে সেই গ্লাসটাকে নিজের সাথে নিয়ে যেতে থাকে আর তারা তাকে সেটাকে নিয়ে যেতে বাধা দিতে পারে না। এরপর যখন বার্লিন সেটার ব্যাপারে জানতে পারে, তখন সে প্রচুর রেগে যায়। সে রয়কে বলে যে এই দায়িত্বটা তোমার, যে কোনো উপায়ে তুমি সেই গ্লাসটাকে নিয়ে এসো। এর জন্য যদি তোমাকে জোর জবরদস্তি করতেও হয় সেটা করবে। কিন্তু অন্যদিকে সে নিজেই ক্যামেলের সাথে দেখা করতে চলে যায়। তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ। এরপর যখন সে বলে যে আমি একটা শো দেখতে যাচ্ছি, তখন বার্লিন তার সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। এখানে যেহেতু ক্যামেল একা যাচ্ছিল, তাই সে সেটাতে রাজি হয়ে যায়। অন্যদিকে রয় আর ক্যামেরন বাইকে করে ফাদারের কাছে পৌঁছে যায়। এরপর যখন তারা ফাদারের কাছে থেকে সেই গ্লাসটা কেড়ে নিয়ে বাইকে করে পালিয়ে যাচ্ছিল, তখন সেখানে ফাদারের সেই গুন্ডা দুটো এসে পড়ে, যারা তাদেরকে বাইকে থেকে ফেলে দেয়। কিন্তু তারপর তারা কোনো রকমে নিজেদের জীবন বাঁচিয়ে সেখানে থেকে পালাতে থাকে। কিন্তু ফাদারের গুন্ডারা তবুও তাদের পিছু ছাড়ে না। এরপর রয় আর ক্যামেরন একটা বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ফাদারের গুন্ডারা শেষ পর্যন্ত তাদেরকে খুঁজেই ফেলে আর তাদের কাছে থেকে গ্লাসটা ছিনিয়ে নেয়। এরপর তারা দুজনে সেখানে থেকে পালিয়ে আসে। রাতে বার্লিন আর ক্যামেল যখন গাড়িতে করে ফিরে আসছিল, তখন আমরা দেখতে পাই যে তাদের দুজনের মধ্যে এখন ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এরপর তারা দুজনে একে অপরকে নিজেদের ফোন নাম্বার দেয়। অন্যদিকে ব্রুস কাইলার রুমে যায়। সে তাকে জিজ্ঞাসা করে যে ক্যামেরন কোথায়, রাতে সে আমার বাইক নিয়ে গিয়েছিল। কিন্তু কাইলা সেটার ব্যাপারে কিছু জানতো না। এরপর সে কাইলার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতে থাকে, কিন্তু কাইলা প্রচুর লাজুক প্রকৃতির মেয়ে ছিল, সেই জন্য সে তাকে পাত্তা দেয় না। অন্যদিকে রয় আর ক্যামেরন দামিয়ানের কাছে আসে। তারা খুবই ভয় পেয়েছিল, কিন্তু তারপর দামিয়ান তাদেরকে আশ্বস্ত দিয়ে বলে যে তোমাদের আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ তোমরা যখন গ্লাসটা ফাদারের কাছে থেকে ছিনিয়ে নিয়েছিলে, তখন সে প্রচণ্ডভাবে ভয় পেয়ে গিয়েছিল। সেই জন্য সে সেই গ্লাসটা আবারও আমাকে ফিরিয়ে দিয়েছে। আর এখন সে প্রচুর আহত হওয়ার কারণে 1 সপ্তাহ বিছানা থেকে উঠতে পারবে না, আর আমাদেরকে আমাদের খননের কাজ চালিয়ে যেতে বলেছে। এরপর হঠাৎ একদিন ক্যামেল বার্লিনের সাথে দেখা করার জন্য তার রুমেই পৌঁছে যায়। কিন্তু সমস্যা হলো এই যে বার্লিন তো এখন তাকে রুমের মধ্যে প্রবেশ করাতে পারবে না, কারণ সে যদি রুমের মধ্যে প্রবেশ করে তাহলে কম্পিউটারের সেটআপ থেকে সে তার সমস্ত প্ল্যানের ব্যাপারে জেনে ফেলবে। বার্লিন তাকে বলে আমাদেরকে যা কথাবার্তা বলার এখানেই বলা উচিত। আমি তোমাকে রুমের মধ্যে নিয়ে যেতে পারবো না, কারণ তুমি বিবাহিত, আর আমাদেরকে যদি কেউ দেখে ফেলে তাহলে সেটা ভালো দেখাবে না। এটা শোনার পর ক্যামেলের খুব খারাপ লাগে আর সে সেখানে থেকে চলে যেতে থাকে। এটা দেখার পর বার্লিনেরও প্রচুর খারাপ লাগে আর সেও তার পিছু পিছু দৌড়ে যায়। এরপর তারা দুজনে লিফটের মধ্যে প্রবেশ করে আর সেখানে তাদের মধ্যে অনেক কিছু হয়ে যায়। পরের দিন তারা আবারও খননের কাজ চালিয়ে যায় আর তারা অবশেষে সেখানে পৌঁছে যায় যেখানে পৌঁছাতে চাইছিল, এর মানে সেই নিলাম ঘরের কাছে। কিন্তু এখন তাদের সামনে একটা মজবুত দেওয়াল ছিল, যেটাকে লোহার আলাদা আলাদা ব্লক দিয়ে বানানো হয়েছিল। এরপর প্রফেসর তাদেরকে নিজের প্ল্যান বলতে শুরু করে যে সর্বপ্রথমে আমরা একটা ব্লককে খুবই নিখুঁতভাবে কাটবো আর তারপর সেটাকে আমরা গাড়ির সাহায্যে আবারও সেখানেই লাগিয়ে দেব, যাতে আমরা সেটাকে যখনই ইচ্ছা হবে খুলে ফেলবো আর যখনই ইচ্ছা হবে লাগিয়ে দেব। নিলাম ঘরে সবসময় দুজন গার্ড থাকে। একটা গার্ড সবসময় কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকে
অন্য গার্ডের নজর থাকে বাইরে, যে কিনা বাইরের যে কোনো পরিস্থিতিকে সামলায়। সর্বপ্রথমে আমাদেরকে দুজন গার্ডের মনোযোগ নষ্ট করতে হবে, যাতে কাইলা তাদের সিসিটিভি ক্যামেরাকে হ্যাক করতে পারে। এরপর বার্লিন ব্রুসকে তাদের সমস্ত গতিবিধির উপর নজর রাখার জন্য পাঠায়। এখানে সে নোটিশ করে যে সেই গার্ড দুজন প্রতিদিন রাত্রে পিৎজা অর্ডার করে। এই জন্য সে এখন নকল ডেলিভারি বয় সেজে ভুল অর্ডার নিয়ে যায়, যেটার কারণে গার্ড এখন তার উপর রেগে যায়। অন্যদিকে ব্রুস তাকে আরও বেশি রাগিয়ে দিতে শুরু করে। এরপর সেই গার্ডটা এত বেশি রেগে যায় যে সে অন্য গার্ডটাকেও সেখানে ডেকে নেয়। আর এখন এটা সুযোগ উঠিয়ে কাইলা তাদের সিসিটিভি হ্যাক করে নেয়। এর মানে সে এখন সমস্ত ক্যামেরাকে কন্ট্রোল করতে পারবে। অন্যদিকে বার্লিন তাদের টিম মেম্বারদের আবারও নেক্সট প্ল্যান বলতে শুরু করে। কাইলা সমস্ত সিসিটিভিকে লুপে চালিয়ে দেবে, যেটার ফলে লকারের মধ্যে কেউ প্রবেশ করলেও কম্পিউটার স্ক্রিনে কিছুই দেখা যাবে না। এরপর রয় আর ক্যামরান ড্রেস চেঞ্জ করে রুমের মধ্যে প্রবেশ করবে, যাতে কারোর কোনো এভিডেন্স সেখানে না থেকে যায়। এরপর আমরা লকারের পিছনের চেম্বারকে কাটবো, যেটা সমস্ত দেওয়ালগুলোকে যুক্ত করে রেখেছে। এটা 7 টনের স্টিলের দেওয়াল হবে। সেটাকে কাটার জন্য আমরা ইউজ করব এমন একটা কাটার যেটা দুনিয়ার সবথেকে ভালো কাটার হবে। সেটা 130 ফিট পার সেকেন্ডে দেওয়ালটাকে কাটবে। এরপর আমরা দেওয়ালটাকে একটা ক্রেনের সাহায্যে উপরে তুলব, যেমনভাবে কোনো গ্যারাজের দরজাকে তোলা হয়। এরপর আমরা পৌঁছে যাব সেই লকারের মধ্যে যেখানে সমস্ত গয়না রাখা থাকবে। এরপর তারা যখন লকারের মধ্যে প্রবেশ করে, তখন সেটা শোনার পর বার্লিন প্রচুর খুশি হয়। এখানে বার্লিন তাদেরকে বলে যে যখনই এখানে সমস্ত গয়না এসে পৌঁছাবে, তখন আমরা সবাই আবারও এখানে ফিরে আসব। ততক্ষণে আমরা প্যারিস শহরটাকে উপভোগ করব। এরপর একদিন ক্যামেল আর বার্লিন যখন রেস্টুরেন্টে বসে টাইম স্পেন্ড করছিল, তখন সেখানে ক্যামেলের হাজব্যান্ড এসে পড়ে। কিন্তু এখানে বার্লিন ক্যামেলের হাজব্যান্ডকে এটা বলে যে আমি একজন আর্টিস্ট, আর আমি আপনার ওয়াইফের সাথে দেখা করতে এসেছিলাম। এরপর ক্যামেলের হাজব্যান্ড চলে যাওয়ার পর ক্যামেল বার্লিনকে বলে যে আমার খুব ভয় লাগছে, কোথাও আমার হাজব্যান্ড আমাদের এই রিলেশনের ব্যাপারে জানতে না পেরে যায়। এখানে বার্লিন তাকে বলে তাহলে চলো আমরা এমন কোথাও চলে যাই যেখানে শুধুমাত্র আমরা ছাড়া আর অন্য কেউ থাকবে না। এরপর তারা দুজনে মিলে একটা হোটেলে গিয়ে রোমান্স করতে থাকে। অন্যদিকে দামিয়ান আর সমস্ত টিম মেম্বার মিলে একটা হোটেলে বসে খাবার খাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ দামিয়ানের ওয়াইফের কল আসে, আর সে তাকে বলে যে আমি এখন আর তোমার সাথে থাকতে চাই না, কারণ তুমি আমাকে একেবারেই সময় দাও না। এটা শোনার পর দামিয়ান প্রচুর অবাক হয়ে যায়। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে এটা বিশ্বাস করতে পারছিল না যে তার ওয়াইফ, যে তাকে 25 বছর ধরেই এতটা ভালোবাসত, সে এখন তার কাছে থেকে ডিভোর্স চাইছিল। এটার ফলে দামিয়ান প্রচুর ভেঙে পড়ে। তার এমন অবস্থা দেখার পর ক্যামরান বুঝতে পারে যে নিশ্চয়ই এর ওয়াইফ একে ছেড়ে চলে গিয়েছে। অন্যদিকে ব্রুস রয়কে বলে যে তুমি আমাকে এটা বলো যে তুমি আমার বাইকটাকে কোথায় রেখেছো, কারণ তুমি যেদিন ফাদারের কাছে থেকে গ্লাসটা ছিনিয়ে আনতে গিয়েছিলে, সেদিনের পর থেকে আমি আমার বাইকটাকে দেখতেই পাচ্ছি না। এখানে কেইলা তাকে সব সত্যি কথা বলে দেয়। সে বলে যে গ্লাসটা চুরি করার সময় ওদের ওপরে আক্রমণ হয়ে গিয়েছিল, সেজন্য তাদের বাইক এখন সেখানেই থেকে গিয়েছিল। এখানে ব্রুস তাদেরকে বলে যে যদি ওই বাইকটা পুলিশের হাতে গিয়ে পৌঁছায়, তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব, কারণ যেই পাসপোর্টের উপর সেই বাইকটা নেওয়া হয়েছিল সেটা আসল ছিল। এটা শোনার পর রয় প্রচুর ঘাবড়ে যায়। রাতে ক্যামরান ডামিয়ানের কাছে আসে আর তাকে বলে আমি জানি যে আপনি এখন খুবই দুঃখী আছেন, কারণ আমি নিজেও জানি যে কারোর হৃদয় ভেঙে গেলে সেটা কতটা বেদনার। দামিয়ান তাকে বলে আমি কোনোদিনও ভাবিনি যে আমার ওয়াইফ আমাকে ছেড়ে কখনো চলে যাবে। এখানে ক্যামরান তাকে বলে আমার তো এটার পিছনে অন্য কোনো কারণ আছে বলে মনে হয়। অবশ্যই আপনার ওয়াইফের জীবনে অন্য কেউ এসে গিয়েছে, সেই জন্য সে এখন আপনাকে ছেড়ে দিয়েছে। এটা শোনার পর দামিয়ান প্রচুর অবাক হয়, কিন্তু তারপর সে এটার ব্যাপারে রিসার্চ করতে শুরু করে দেয়, যেখানে সে কিছুদিন পর জানতে পারে যে সেটা সত্যিই ছিল, তার ওয়াইফের অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল। অন্যদিকে বার্লিন আর ক্যামেল যখন একসাথে হোটেলের বিছানায় শুয়েছিল, তখন ক্যামেলের হাজব্যান্ড তাকে কল করে বলে যে আজ আমার ছুটি ছিল, আর আমি তোমার সমস্ত ইমেল পড়েছি। আমি জানতে পেরেছি যে তোমার এখন অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে। এটা শোনার পর বার্লিন অবাক হয় না, বরং সে প্রচুর খুশি হয়, কারণ সে তো এটাই চাইছিল যে ক্যামেলের হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়ে দিক, আর সে যেন শুধুমাত্র তার হয়ে যায়। কিন্তু এমনটা হয় না। ক্যামেল তাকে বলে যে এটা হতে পারে না, আমি আমার হাজব্যান্ডকে খুবই ভালোবাসি, আর আমি কোনোদিনও তাকে ছাড়তে পারবো না, আর আমি তোমাকেও ছাড়তে পারবো না, কারণ আমি তোমাকেও পছন্দ করি। কিন্তু তোমার জন্য আমি আমার হাজব্যান্ডকে ছাড়তে পারবো না, কারণ তুমি আমার শুধুমাত্র ফ্রেন্ড হও। তাছাড়া অন্যদিকে আমার হাজব্যান্ড তো কিছুদিন ধরেই একটা বাচ্চা নেওয়ার প্ল্যান করছিল। এটা শোনার পর বার্লিন আবারও ভিতরে ভিতরে ভেঙে যায়, কারণ আজ ক্যামেলও তাকে ছেড়ে চলে যাচ্ছিল, আর সে আজও তার সত্যিকারের ভালোবাসা পেল না। এরপর সে যখন সেখানে থেকে চলে যাচ্ছিল, তখন সে রয়কে কল করে বলে যে ক্যামেলের হাজব্যান্ড প্রচুর চালাক লোক, কিন্তু সে আমাকেও চেনে না, আমি এটার বদলা অবশ্যই নেব।
এখন ক্যামেলের হাজব্যান্ড নিলাম ঘরের লকার রুমের মধ্যে প্রবেশ করে আর বাকি যে সমস্ত গয়না এসেছিল সেগুলোকে লকারের মধ্যে রেখে দেয়, যেখানে বার্লিন আর তার টিমও পুরোপুরিভাবে প্রস্তুত ছিল সেগুলোকে চুরি করার জন্য। এরপর যখন এই সমস্ত গয়নাগুলোকে লকারের মধ্যে রেখে ক্যামেলের হাজব্যান্ড বেরিয়ে আসে, তখন বার্লিনের টিমও তাদের কাজ শুরু করে দেয়। তারা একে একে লকারের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোকে চুরি করতে থাকে। এখানে দামিয়ান তার ওয়াইফের চলে যাওয়ার জন্য দুঃখী ছিল। অন্যদিকে বার্লিনের আবারও প্রেমে ধোঁকা খেয়েছিল, সেই জন্য সে রেগেছিল, যেটার ফলে তারা সেই ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। এইসব চলাকালীন ভুল করে তাদের হাত থেকে একটা গয়নার বাক্স নিচে পড়ে যায়, যেটার ফলে একটা জোরে শব্দ হয়, যেটা ক্যামেলের হাজব্যান্ডও শুনতে পায়। সেই জন্য সে এখন গার্ডকে বলে লকারের মধ্যে থেকে একটা আওয়াজ শোনা গিয়েছে, শীঘ্রই যাও দেখতে যে সেখানে কেউ আছে কিনা। এরপর যখন সিকিউরিটি গার্ড রুমের মধ্যে আসে সেটাকে চেক করার জন্য, তখন তারা সবাই তাড়াতাড়ি লুকিয়ে পড়ে আর গার্ড তাদেরকে দেখতেই পায় না। সে ভাবে যে সেখানে সমস্ত কিছুই ঠিকঠাক আছে। এরপর তারা সমস্ত গয়নাকে চুরি করার পর চুপচাপ সেখানে থেকে বেরিয়ে আসতে থাকে। এরপর তারা প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু আবারও আগের মতো ঠিক করতে শুরু করে। তারা সমস্ত প্রুফ উধাও করে দিতে থাকে, যাতে কেউ কোনোদিনও সন্দেহ করতে না পারে যে তারা কোথায় থেকে এটার মধ্যে প্রবেশ করেছিল। যদিও তারা এমন পোশাক পরেছিল যাতে তাদের একটা চুলও সেখানে না থেকে যায়, কিন্তু তবুও তারা খুবই ভালোভাবে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে, যাতে কোনো রকম প্রমাণ সেখানে থেকে না যায়। রাতে বার্লিন রয়কে সাথে নিয়ে ক্যামেলের হাজব্যান্ডের ঘরে যায় আর তারা তাকে একটা ওষুধ শুকিয়ে অজ্ঞান করে দেয়। এরপর তারা তার রুমের মধ্যে লাগানো সমস্ত ক্যামেরাগুলোকে সরিয়ে ফেলে। এখানে বার্লিন রয়কে বলে যে আজ থেকে আমরা সবাই আলাদা আলাদা হোটেলের রুম ভাড়া করে থাকবো আর কেউ বাইরে বের হব না, কারণ যদি এখন আমাদের মধ্যে কেউ বাইরে আসে তাহলে তাকে পুলিশ ধরে ফেলতে পারে। এর মানে এক রাতের জন্য তাদের সবাইকে সবার নজর থেকেই লুকিয়ে থাকতে হবে। এই বলে সে রয়কে সেখানে থেকে পাঠিয়ে দেয়, কিন্তু সে যায় না, বরং সে ক্যামেলের হাজব্যান্ডের পোশাক পরে আর তার গাড়ি নিয়ে তার ফার্ম হাউসে যায়। আর যে সমস্ত গয়না তারা চুরি করেছিল সেগুলোর মধ্যে একটার থেকে ছোট এক টুকরো ডায়মন্ড ঘরের মধ্যে রেখে দেয় আর গয়নার বিভিন্ন প্রমাণ ঘরের সমস্ত জায়গায় রেখে দেয়, যাতে পুলিশ যদি এখানে ইনকোয়ারি করতে আসে তাহলে তারা এই সমস্ত প্রমাণ পেয়ে যায় আর তারা ক্যামেলের হাজব্যান্ডকে চোর ভাবে। আসলে বার্লিন এখানে এই সমস্ত কিছু ক্যামেলের হাজব্যান্ডের সাথে বদলা নেওয়ার জন্য করছিল, যাতে সে এটার মধ্যে ফেঁসে যায় আর ক্যামেল একা হয়ে যায় আর সে তার কাছে চলে আসে। অন্যদিকে টিমের বাকি মেম্বাররা লকার রুম থেকে বেরিয়ে আসার পর তারা সেই দেওয়ালটাকেও খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেয়। তারপর তারা সমস্ত কম্পিউটার আর সিসিটিভি ক্যামেরা থেকে নিজেদের কন্ট্রোল সরিয়ে নেয়। এরপর তারা সুড়ঙ্গটাকেও আগের মতোই করে দেয়, যাতে কেউ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পায়। রাতে ব্রুস কাইলার সাথে দেখা করতে আসে আর তাকে বলতে থাকে যে আমি এখন চাইলেও প্যারিস শহরকে ছাড়তে পারবো না, কারণ যদি পুলিশেরা আমার বাইক পর্যন্ত পৌঁছে যায় তাহলে তারা আমাদের কাছেও পৌঁছে যাবে। আমি পাসপোর্টের ইনফরমেশন ডিলিট করতে অফিসে গিয়েছিলাম, কিন্তু সেখানে চারিদিকে অ্যালার্ম লাগানো ছিল, সেই জন্য আমি সেটা ডিলিট করতে পারিনি। আর এখন আমাকে তোমার সাহায্যের প্রয়োজন, যাতে আমি আমার পাসপোর্টের ইনফরমেশনকে ডিলিট করতে পারি। এটা শোনার পর কাইলা তাকে বলে যে তুমি কি ভুলে গিয়েছো আজ রাতে বার্লিন আমাদের সবাইকে রুম থেকে বাইরে বের হতে মানা করে দিয়েছে, আমি তোমার সাথে যেতে পারবো না। এটা শোনার পর ব্রুস তাকে বলে আমাদেরকে তো যেতেই হবে, কারণ আমার পাসপোর্টের ব্যাপারে পুলিশ যদি জানতে পারে তাহলে আমাদেরই চুরি আর সেটার সাথেই আমরা সবাইও ধরা পড়ে যাব। সেজন্য তুমি বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি আমার সাথে চলো। এটা শোনার পর কাইলা তার সাথে যেতে রাজি হয়ে যায়। তারা দুজনে তাদের সাথীদেরকে মিথ্যা কথা বলে রুম থেকে বেরিয়ে যায়, যেখানে রয় এখন ক্যামরানের রুমে আসে। ক্যামরান রয়কে জিজ্ঞাসা করে তোমার হাতের আঙুলের উপরে এই যে ট্যাটুটা এটা কেন বানিয়েছো। এরপর ক্যামরান তাকে আবারও জিজ্ঞাসা করে আজ রাতে আমরা কি একটা গেম খেলতে পারি, যেখানে আজ রাতে আমরা কোনো নিয়মকানুন মানব না। যেখানে রয় তাকে বলে আমিও বার্লিনের পোষা কুকুর হয়ে হয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। এরপর তারাও হোটেল থেকে বাইরে যাওয়ার প্ল্যান করে। পরের দৃশ্যতে আমরা দেখতে পাই যে ব্রুস আর কাইলা সেই অফিসের বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছিল, যেখানে থেকে ব্রুস বাইক নিয়েছিল। কাইলা অ্যালার্ম অফ করে লকটাকে খোলে। এরপর তারা লুকিয়ে অফিস রুমের মধ্যে প্রবেশ করে আর কম্পিউটার সিস্টেমটাকে হ্যাক করে ব্রুসের পাসপোর্টের ইনফরমেশনকে ডিলিট করার চেষ্টা করতে থাকে। তখনই ব্রুস লক্ষ্য করে যে অফিসের নিচে 4 জন গার্ড বসে কার্ড গেম খেলছিল। তখনই একটা গার্ডের অফিসের মধ্যে কারোর উপস্থিতির সন্দেহ হয় আর সে সবাইকে বলে আমি একটু অফিসে গিয়ে চেক করে আসছি। যখন সে উপরে যায় তখন সে লক্ষ্য করে যে একটা মেয়ে কম্পিউটারের সামনে বসে কিছু একটা করছিল। গার্ড তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে। কাইলা তাকে বলে আমার নাম এমিলি আর আজ অফিসে আমার প্রথম দিন হওয়ার কারণে ভোরবেলায় চলে এসেছি। এরপর সে জিজ্ঞাসা করে মিচেল কোথায়। তখনই কাইলা টেবিলের উপরে থাকা মিচেলের ফটো দেখে আর তার মাথায় একটা আইডিয়া আসে আর সে বলে মিচেলের জিম করার সময় তার পায়ে মোচ লেগেছে, সেই জন্য তার জায়গায় আমাকে আসতে হলো। তখন গার্ড তাকে বলে
এটা তো হওয়ার ছিল, কারণ ও তো ভারী ওজন তোলে। ব্রুস এখন কেরালার টেবিলের নিচে লুকিয়েছিল। ঠিক তখনই অফিসের মধ্যে বাকি 3জন গার্ডও এসে পড়ে, আর তারা তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। তখনই হঠাৎ কেরালার কম্পিউটারে এক ধরনের গ্লিচ দেখা যায়। এখানে গার্ড তাকে বলে, তুমি কম্পিউটারকে অফ করে যদি আবারও রিস্টার্ট করো তাহলে গ্লিচ ঠিক হয়ে যাবে। এখন এটা করার জন্য গার্ড যখন টেবিলের নিচে যায় তখনই সে সেখানে ব্রুসকে দেখতে পায়। এরপর গার্ড ব্রুসের দিকে বন্দুক উঁচিয়ে ধরে আর তাদেরকে বলে, এখন তোমরা এটা বলো তো যে তোমরা এখানে কেন আর কি করতে এসেছো। এরপর ব্রুস খুবই চালাকের সাথেই তার দিকে একটা কিছু ভারী বস্তু ছুঁড়ে মারে, যেটার ফলে তার বন্দুক হাত থেকে ছেড়ে যায়। আর তারপর সেটাকে এখন কেয়লা তুলে নেয় আর তাদের দিকে এম করে। এরপর সে তাদেরকে মিথ্যা কথা বলে যে আমরা দুজনে চোর আর আমরা এখানে টাকা পয়সা চুরি করতে এসেছি। এরপর তারা দুজনেই তাদের কাছে থেকে সমস্ত টাকা ছিনিয়ে নেয় আর সেখান থেকে পালিয়ে আসে। এরপর রয় আর ক্যামেরন একটা বাড়ির সামনে আসে যেখানে একটা পার্টি চলছিল। তারা এখানে থেকে একটা দামি গাড়ি চুরি করার কথা ভাবে, কিন্তু সিকিউরিটি গার্ড তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না। এরপর তারা খুবই চালাকের সাথে একটা কাপেলের গাড়ি চুরি করে সেখানে থেকে পালিয়ে যায়। এরপর রয় আর ক্যামেরন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে গাড়ির রেস হয়। সেই জন্য এখন রয় সেখানে গিয়ে একটা লোককে চ্যালেঞ্জ করে আর তাকে বলে, যদি আমি হেরে যাই তাহলে আমার গাড়ি তোমার হয়ে যাবে, আর যদি তুমি হেরে যাও তাহলে তোমার গাড়ি আমার। ক্যামেরন এখানে নিজের সাথে লুকিয়ে চুরি করা একটা দামি নেকলেসও নিয়ে এসেছিল, যেটাকে তার পরার খুব মন করছিল, কিন্তু রয় তাকে সেটা পরার জন্য মানা করছিল, কারণ এত দামি নেকলেসকে এমন জায়গায় পরাটা ঠিক হবে না। যেটার উত্তরে ক্যামেরন তাকে বলে, আমি প্রথমবার আমার জীবনে এত দামি নেকলেসকে দেখছি আর আমাকে এটা পরার প্রচুর মন করছি, কিন্তু তুমি এত করে বলছো যখন, তাহলে আমি এটা খুলেই রাখছি। এই বলে সে সেটাকে তার পকেটের মধ্যে রেখে দেয়। এরপর তারা গাড়ির উপরে দুটো জুতো ফিক্স করে দেয়। এই রেসে প্রত্যেক গাড়ির উপরে একটা করে মেয়েকে দাঁড় করিয়ে রাখার নিয়ম ছিল। ক্যামেরন এখন রয়ের গাড়ির উপরে দাঁড়িয়ে পড়ে। এরপর যখনই রেস স্টার্ট হয় প্রথম ক্যামেরনের প্রচুর আনন্দ লাগছিল, কিন্তু তখনই হঠাৎ তার ফোন বেজে ওঠে। এরপর সে যখন সেটা চেক করে তখন ফোনে তার পুরানো বয়ফ্রেন্ড ছিল। এটা দেখার পর সে প্রচুর অবাক আর ইমোশনাল হয়ে পড়ে আর সে রয়কে গাড়িটাকে থামানোর জন্য বলে। এরপর রয় বেশি কিছু না ভেবে গাড়ি থামিয়ে দেয় আর সেটার পরে তারা এখন রেস হেরে যায়। ক্যামেরন এখন প্রচুর কাঁদতে শুরু করে। রয় তাকে সামলানোর চেষ্টা করতে থাকে। রেসে হেরে যাওয়ার কারণে তাকে তার গাড়িটাকে এখন দিয়ে দিতে হয়। এরপর রয় তাকে কোলে করে নিয়ে সেখানে থেকে চলে যায়। সে তাকে একটা এয়ারপোর্টে নিয়ে যায় আর সেখানে থাকা একটা প্লেনের মধ্যেই বসায়। রয় তাকে জিজ্ঞাসা করে যে তোমার এমন কি হয়েছিল যেটার কারণে তুমি গাড়ি থামাতে বলেছিলে। ক্যামেরন তাকে বলে, আমার কাছে আমার পুরানো বয়ফ্রেন্ডের কল এসেছিল, যেটা দেখার পর আমার সেই সব পুরানো দিনের কথা মনে পড়ে গিয়েছিল আর আমি তাকে খুব মিস করছিলাম, সেই জন্য আমি তোমাকে গাড়িটা থামাতে বলেছিলাম। এরপর সে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে বলতে শুরু করে। আমার বয়ফ্রেন্ড একজন খুব ভালো মনের মানুষ আর সে একজন অনেক বড় সিঙ্গারও ছিল যার আমি ফ্যান ছিলাম আর আমি তাকে খুব পছন্দও করতাম। আমি সবসময় তার গান শুনতাম। একদিন যখন সেই সিঙ্গারটা আমাকে দেখেছিল তখন তারও আমাকে পছন্দ হয় আর তারপর ধীরে ধীরে সেই পছন্দ লাগাটা প্রেমে রূপান্তরিত হয়ে যায়। আমি তার গার্লফ্রেন্ড হয়ে খুব খুশি ছিলাম। আমার সবকিছু একটা স্বপ্ন বলে মনে হচ্ছিল, কারণ আমি যার ফ্যান ছিলাম, যাকে পছন্দ করতাম, আজ সে আমার বয়ফ্রেন্ড হয়ে গিয়েছিল। এরপর এই সম্পর্ক এত বেশি গভীর হয়ে পড়েছে আমি তাকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারছিলাম না, যেটার ফলে আমি অদ্ভুত আচরণ করতে শুরু করে দিয়েছিলাম আর তার সাথে একদিন সেটার ব্যাপারে ঝগড়াও হয়ে যায়। এরপর থেকে আমি যখনই তার পোস্টার কোথাও দেখতে পেতাম তখন সেটাকে ছিঁড়ে ফেলতাম আর আমার রুমের মধ্যে থাকা তার সমস্ত ফটো জ্বালিয়ে দিয়েছিলাম। এরপর যখন তার গান টিভিতে দেখানো হচ্ছিল তখন আমি রেগে গিয়ে সেটাকেই তুলে জানালা থেকে বাইরে ফেলে দিয়েছিলাম, যেটা গিয়ে নিচে থাকা আমার এক প্রতিবেশীর গাড়ির উপরে গিয়ে পড়ে। এইসব ঘটনার ব্যাপারে যখন আমার বাবা মা জানতে পারে তখন তারা মনে করে যে আমি পাগল হয়ে যাচ্ছি, সেই জন্য তারা আমাকে মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে দেয়। তার এই জীবন কাহিনী বলে সে খুবই দুঃখী হয়ে পড়ে। তখন রয় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আমি তোমার মুড ঠিক করার জন্য একটা বড় কিছু করতে চলেছি। এরপর সে প্লেন স্টার্ট করে ক্যামেরনকে বলে, আমি কোনোদিনও প্লেন ওড়াইনি, কিন্তু আজ আমি প্রথমবার তোমার সাথে প্লেন ওড়াবো। এই বলে সে প্লেনের স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু সেটাকে ওড়ায় না। এরপর তাদের দুজনের মুড ভালো হয়ে গিয়েছিল, সেই জন্য তারা এখন প্লেনের মধ্যে থেকে বেরিয়ে এসে চলে যেতে থাকে। তখনই হঠাৎ ক্যামেরন যখন তার পকেট চেক করে তখন সেখানে সেই নেকলেসটা ছিল না। এর মানে সেটা সেই রেসে হেরে যাওয়া গাড়ির মধ্যেই থেকে গিয়েছিল। অন্যদিকে বার্লিন যখন সমস্ত কাজ সেরে নিজের হোটেলের রুমে গিয়ে পৌঁছায় তখন সে দেখে যে ক্যামেল তার সাথে দেখা করার জন্য আগে থেকেই সেখানে ছিল। ক্যামেল তাকে বলে, আমার তোমাকেও খুব ভালো লাগে, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ছাড়তে পারবো না, কারণ আমি তাকে ভালোবাসি। এখানে বার্লিন তাকে বলে, কিন্তু সেটা হতে পারে না, তোমাকে আমাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। অন্যদিকে একজন ডিটেকটিভকে এই কেসটা সলভ করার জন্য ডাকা হয়। এরপর সে লকার রুমের মধ্যে গিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে
কিন্তু সে সেখানে চোরের কোনো এভিডেন্স পায় না। পরের দিন সকালে তারা সবাই চুরি করা গয়নাগুলোকে নিয়ে আলাদা আলাদা হয়ে বিভিন্ন জায়গায় শিফট হতে থাকে, যেমনটা বার্লিনের প্ল্যান ছিল। এরপর তারা এটা প্ল্যান করেছিল যে কিছুদিন পর তারা সবাই একটা জায়গায় এসে মিট করবে। অন্যদিকে পুলিশেরা নীলাম্বরের ডিরেক্টরকে গ্রেপ্তার করে, কারণ সে যেহেতু এই সবের হেড ছিল, তাই সর্বপ্রথমে তার উপরেই সন্দেহ হয়। এখন বার্লিনের টিম মেম্বারদের মধ্যে কেয়লা আর ব্রুসকে দেখানো হয়, যারা নিজেদেরকে টুরিস্টের বেশে সেজেছিল, আর তারা চুরির গয়নাকে নিজেদের ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছিল। আর যেহেতু কোনো পুলিশ অফিসার টুরিস্টের ব্যাগ চেক করে না, তাই তাদেরকে কেউ বাধা দেয় না। এরপর তারা একটা বাসে বসে পড়ে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য। এরপর দামিয়ান, ক্যামেরন আর রয় একটা ভ্যানের মধ্যে বসে বেরিয়ে পড়ে। এখানে রয় আর ক্যামেরন ভাই বোনের রোল করছিল, আর দামিয়ান তাদের বাবা। আর যদি পুলিশেরা তাদেরকে ধরতো তাহলে তাদের কাছে নকল ভস্যও ছিল, যেখানে তারা পুলিশকে এটা বলবে যে আমরা আমাদের মায়ের ভস্যকে নদীতে বিসর্জন করার জন্য যাচ্ছি। এরপর ক্যামেল যখন তার ঘরে ফিরে আসে, তখন সে তার ঘরের সামনে এত পুলিশকে দেখার পর ঘাবড়ে যায়, যেখানে ডিটেকটিভ তাকে জানায় যে একটা চুরির ঘটনায় আপনার হাজবেন্ডের হাত আছে, সেই জন্য আমরা তাকে গ্রেপ্তার করে এই রুমের তল্লাশি করতে এসেছি। এরপর ডিটেকটিভ জিজ্ঞাসাবাদ করার জন্য ক্যামেলের হাজবেন্ডের কাছে যায়। সে বারবার তাদেরকে এটা বলছিল যে আমি এই সব কিছু চুরি করিনি, কিন্তু তখনই ডিটেকটিভ তাকে তার বিরুদ্ধে থাকা সে সমস্ত এভিডেন্সকে দেখায় যেগুলোকে বার্লিন ছেড়ে এসেছিল। অন্যদিকে ক্যামেল বার্লিনকে ফোন করে আর তাকে সমস্ত কিছু বলে যে আমার হাজবেন্ড একটা চুরির ঘটনায় ফেঁসে গিয়েছে। এখানে বার্লিন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি একদম চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশেই আছি। এখানে ক্যামেল তাকে জানায় যে আমার হাজবেন্ড এমনটা কখনো করতেই পারে না, আমার মনে হয় এটার পিছনে অন্য কারোর হাত আছে যে তাকে ফাঁসাচ্ছে, সেজন্য আমি এখন আমার হাজবেন্ডকে ছাড়াবো, যে কিনা পুরোপুরিভাবে নিরপরাধ। অন্যদিকে পুলিশেরাও চারিদিকে রোড ব্লক করে দিয়েছিল যাতে কেউ দেশ ছেড়ে পালাতে না পারে। এরপর তারা যখন গাড়িতে করে সেই অবরোধ জায়গায় গিয়ে পৌঁছায়, তখন পুলিশ তাদেরকে চেক করতে থাকে। প্ল্যানের অনুসারে রয় আর ক্যামেরন তাদেরকে বলে যে আমরা আমাদের মায়ের ভস্যকে নদীতে বিসর্জন করতে যাচ্ছি, কিন্তু পুলিশেরা তাদের কথা বিশ্বাস করে না। তারা বলে আমাদেরকে এই ভস্যটা খুলে দেখাও, তবেই আমরা তোমাদেরকে এখান থেকে যেতে দেবো। কিন্তু তখনই হঠাৎ ক্যামেরন ভস্যটাকে নিয়ে সেখানে থেকে পালিয়ে যেতে থাকে। পুলিশেরা তার পিছু নিতে থাকে। এরপর তারা যখন তাকে ধরে সেই ভস্যটা চেক করে, তখন সেটার মধ্যে সত্যিই ভস্য ছিল। এরপর তারা তাদের কথা বিশ্বাস করে নেয়, আর তারা এখন তাদের সাথে আর সেই মৃত মহিলার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। এই ভেবে তারা তাদেরকে যেতে দেয়। এরপর তারা কেয়লা আর ব্রুসকে ফোন করে বলে যে পুলিশ এখন চারিদিকে রোড ব্লক করে চেকিং করছে, সেই জন্য তোমরা এখন শীঘ্রই পরের বাস স্টপে নেমে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে এগিয়ে যাও। এরপর তারা তার কথা মতো তেমনটাই করে। এখানে ব্রুস কেয়লার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কারণ সে তাকে পছন্দ করত, কিন্তু তখন কেয়লা তাকে বকে দেয়। অন্যদিকে দামিয়ান, রয় আর ক্যামেরন একটা ক্যাম্পিং এলাকায় নিজেদের গাড়ি পার্ক করে, আর তাদের গাড়িকে একটা ম্যানহোলের উপরে দাঁড় করায়, যাতে যদি কোনো এমার্জেন্সি দেখা যায় তাহলে তারা সেটার সাহায্যে পালাতে পারে। সেখানে তাদের সামনে একটা মহিলার ঘরও ছিল, সেই মহিলাটা দামিয়ানকে দেখছিল। অন্যদিকে রয় বার্লিনকে কল করে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় আছো। বার্লিন তাকে বলে আমি এখনো প্যারিসেই আছি। এখানে রয় তাকে সমস্ত কথা বলে দেয় যে কাল রাতে চুরি করা গয়নার মধ্যে থেকে আমরা একটা নেকলেসকে হারিয়ে ফেলেছি। প্রথমে আমরা একটা গাড়ি চুরি করেছিলাম, আর তারপর সেটাকে আমরা রেসে হেরে যাই, কিন্তু সেই গাড়ির মধ্যে সেই নেকলেসটা থেকে যায়। তখনই অন্যদিকে সেই গাড়িটাকেও ধরে ফেলা হয়, কারণ সেটা চুরি করা গাড়ি ছিল। রয় তাকে বলে এটার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, আর যদি আপনি বলেন তো তাহলে আমি আমার চুরি করা গয়নার ভাগ আপনাদের জন্য ছেড়ে দেব। বার্লিন তাকে বলে আপনার এই কাজের জন্য কোনো ক্ষমা হয় না, কারণ আপনি হলেন সেই আনারি যিনি সমস্ত রুলকে ভঙ্গ করেছেন। রয় তাকে বলে আমি রেগে গিয়েছিলাম, কারণ আপনি আমাকে পোষা কুকুর বলেছিলেন। বার্লিন তখন বলে আপনার এই স্টাইল আমার পছন্দ হয়েছে, আপনার মধ্যে দম আছে বলতে হবে, কারণ আপনি সেই লোকটাকে জবাব দিয়েছেন যে আপনাকে অপমান করেছে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার হৃদয়ও তখন একটা মহিলার জন্য ভেঙে গিয়েছিল, আর সেটা যার জন্য হয়েছে আমি এখন তাকে মারতেও পারবো না, কারণ সে এখন পুলিশ কাস্টাডিতে আছে। আর এখন আমাকে এটার সুযোগ উঠিয়ে ক্যামেলের চোখে মহান হতে হবে, যাতে সে চিরদিনের জন্য আমাকে পছন্দ করে। এরপর বার্লিন ক্যামেলের সাথে দেখা করে আর তাকে প্রচুর টাকা দেয়, যাতে সে তার হাজব্যান্ডের জন্য শহরের সবথেকে বড় আর ভালো উকিল হায়ার করতে পারে। এটা দেখার পর ক্যামেল খুব খুশি হয় যে বার্লিন কত ভালো মনের মানুষ, আমার এত বড় বিপদের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিটেকটিভ সেই দুজন রেসারকে জিজ্ঞাসা করে যে বাকি গয়নাগুলোকে কোথায় লুকিয়ে রেখেছো, কিন্তু তারা তো এটার ব্যাপারে কিছুই জানতো না। সে বলে যে আমি এই গাড়িটাকে রেসে যেতেছিলাম। এরপর ডিটেকটিভ তাদের কাছে থেকে সেই দুজনের পরিচয় দিতে বলে। রেসার বলে যে তারা একটা ছেলে আর একটা মেয়ে ছিল,
তাদের মধ্যে ছেলেটার একটা হাতে হরিণের শিংয়ের মতো কিছু একটা ট্যাটু বানানো ছিল। তারা দুজনেই স্পেনের বাসিন্দা ছিল, কারণ আমিও একজন স্প্যানিশ। এরপর ডিটেকটিভ ইউরোপলকে স্পেনে কল করতে বলে। অন্যদিকে দামিয়ানের তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তা করে করে খুবই দুঃখী হয়ে বসেছিল। তখনই তাদের সামনের ঘরে থাকা সেই মহিলাটা তার কাছে আসে আর তাকে নিজের হাতে বানানো মদ খাওয়ার জন্য অফার করে। এরপর সেই মদ খাওয়ার পর দামিয়ানের প্রচুর নেশা হয়ে যায়। সেই জন্য সে এখন তার ওয়াইফকে কল করে বলে যে, আমি এখন জেনে গিয়েছি যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, সেই জন্য তুমি আমাকে ছাড়তে চাইছো। এটা শোনার পর তার ওয়াইফ খুব অবাক হয়ে যায় আর সে তার ফোন কেটে দেয়। এরপর দামিয়ান তাকে আবারও কল করে আর তাকে বলে, আমি তোমার সাথে রেগে গিয়ে কথা বললাম, সেই জন্য আমাকে ক্ষমা করে দাও। তার ওয়াইফ তাকে বলে, তুমি ক্ষমা চেও না, কারণ ধোঁকা তো আমি তোমাকে দিয়েছি। এখন এই সব কথা সেই মহিলাটাও শুনছিল লেডিস টয়লেট থেকে। অন্যদিকে রাত্রে কেইলা আর ব্রুস যখন জঙ্গলে ক্যাম্পিং করছিল, তখন কেইলার টয়লেট পেয়ে যায়। সে ব্রুসকে টেন্টের মধ্যেই থাকতে বলে আর সে একাই টয়লেট করতে চলে যায়। এরপর সে যখন একা জঙ্গলে যায়, তখন একটা সাপ তাকে কামড়ে দেয়। সাপটাকে দেখার পর কেইলা জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়। তার চিৎকারের আওয়াজ শুনে ব্রুস দৌড়ে সেখানে যায়। এরপর সে তার বিষকে বের করার জন্য একটা ছুরি দিয়ে পায়ের একটা অংশে সামান্য একটু কাটে। এরপর সে সেখানে থেকে তার রক্ত চুষে চুষে বের করতে থাকে। এরপর সে দেখে যে কেইলার জিভ অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছিল। এটা দেখার পর সে খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর সে তাকে নিজের পিঠে উঠিয়ে কাছাকাছি কোনো গ্রামের উদ্দেশ্যে যেতে থাকে, যাতে সেখানে থেকে তারা কোনো সাহায্য পেতে পারে। অন্যদিকে এখন চুরির কেসটা তদন্ত করার জন্য স্পেনের 2 ডিটেকটিভকে ডেকে পাঠানো হয়। তারা সবাই এটা আলোচনা করেছিল যে যে বা যারাই এই চুরির মধ্যে ইনভলভ ছিল তারা প্রচুর স্মার্ট, তারা খুবই নিখুঁতভাবে এখানে চুরি করেছে। তারা এখানে তাদের কোনো এভিডেন্সই ছেড়ে যায়নি, যেটার সাহায্যে তাদেরকে ধরা যায়। কিন্তু যা কিছুই হয়ে যাক না কেন, আমরা তাদেরকে অবশ্যই খুঁজে বের করব। অন্যদিকে বার্লিন ক্যামেলকে নিয়ে তার হাজব্যান্ডের সাথে দেখা করতে যায়, যেখানে সে তাকে বলতে থাকে যে এটাই হলো আমার সেই ফ্রেন্ড বার্লিন, যে আমাদেরকে এই কেসটা লড়ার জন্য টাকা দিচ্ছে। যেটা শোনার পর তার হাজব্যান্ড প্রথম তো মানা করে দিচ্ছিল, কিন্তু তারপর বার্লিন তাকে সেই টাকাটা ধার হিসাবে নেওয়ার জন্য বলে। এটা শোনার পর সে রাজি হয়ে যায়। অন্যদিকে ব্রুস কেইলাকে নিয়ে একটা রোডে গিয়ে পৌঁছায়, যেখানে তাদের সামনে একটা পুলিশের গাড়ি এসে থামে। এরপর সে যখন তাদের কাছে সাহায্য চায়, তখন তারা তাদেরকে হসপিটালে নিয়ে যেতে থাকে। সকালে দামিয়ান সেই মহিলাটার মদের বোতল ফিরিয়ে দেওয়ার জন্য যায়। তখন সে তাকে বলে, কাল রাতে আমি তোমার সমস্ত কথা শুনে ফেলেছিলাম। তোমার ওয়াইফ তোমাকে ধোঁকা দিয়েছে, তাই না? সেই জন্য তুমি যদি এখন চাও তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে পারো। যেটা শোনার পর দামিয়ান খুব খুশি হয় আর তারা দুজনে ইন্টিমেট হয়ে যায়। ওদিকে রয় আর ক্যামেরন যখন একটা লেকে ফিশিং করছিল, তখন সেই পুলিশ অফিসারেরা তাদের ওপর সন্দেহ হওয়ার কারণে তাদের পিছু পিছু এখানেও এসে পৌঁছায় আর দূরবীন দিয়ে তাদের উপর নজর রাখে। তারা দুজনে ফিশিং করতে করতেই একে অপরের অনেক ক্লোজ হয়, যেটাকে পুলিশ অফিসার দেখতে পায়। আর সে বলে যে এরা তো আমাদেরকে তাদের পরিচয় ভাই বোন বলছিল, তাহলে তারা কিস করতে চলেছিল কেন? এরপর যখন রয় ফিরে আসছিল, তখন পুলিশ তার হাতের উপরে থাকা সেই ট্যাটুটা দেখতে পায়। তখন পুলিশের সন্দেহ একদম সঠিক প্রমাণিত হয় যে এরাই আসল চোর। অন্যদিকে ক্যামেলের সাথে দেখা করতে তার বন্ধুও আসে। তখন ক্যামেল তাকে বলে, আমার সেই এক্স বয়ফ্রেন্ড বার্লিন এখানেই আছে, যে একজন খুব ভালো মনের মানুষ, আর সে আমার হাজব্যান্ডকে জেল থেকে ছাড়ানোর জন্য সাহায্যও করছে। এটা শোনার পর ক্যামেলের বন্ধু প্রচুর অবাক হয়ে যায়। সে ক্যামেলকে বলে, তোমার এটা একটু অদ্ভুত বলে মনে হচ্ছে না? সে তোমার এক্স বয়ফ্রেন্ড হয়, কিন্তু তবুও তোমাকে তোমার হাজব্যান্ডকে ছাড়ানোর জন্য সাহায্য করছে। অন্যদিকে পুলিশেরা যখন কেইলাকে হসপিটালে নিয়ে আসে, তখনই তাকে গাড়ি থেকে নামানোর সময় তার পকেট থেকে পিস্তলের একটা ম্যাগাজিন পড়ে যায়, যেটা দেখার পর পুলিশেরা প্রচুর অবাক হয়। তখনই ব্রুস তাড়াতাড়ি একটা পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে তাদের দিকে এম করে আর তাদেরকে বলে, শীঘ্রই গিয়ে গাড়িতে বসো আর কোনো রকম চালাকি করার চেষ্টাও করবে না। দামিয়ান যখন সেই মহিলাটার সাথে শুয়েছিল, তখন সে জানালা থেকে দেখে যে কিছু পুলিশ অফিসার তাদের ভ্যানের সামনে এসে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারে যে নিশ্চয়ই পুলিশেরা তাদের উপরে সন্দেহ করেছে। এরপর সে তাড়াতাড়ি মহিলার ঘরের মধ্যে থাকা তার সমস্ত এভিডেন্স মুছে ফেলতে শুরু করে, যাতে সে পরে বিপদে না পড়ে যায়। একদিন ক্যামেল বার্লিনকে বলছিল যে, দেখো, আমি যেহেতু আমার হাজব্যান্ডকে ছাড়তে পারবো না, তাই ভালো এটাই হবে যে আমরা একে অপরের থেকে দূরেই থাকি। সেই জন্য তুমি এখন এখানে থেকে চলে যাও। এদিকে দামিয়ান রয়ের গাড়িতে ফিরে আসার পর তাকে বলে দেয় যে পুলিশেরা এখানে এসেছিল আমাদের খোঁজে, নিশ্চয়ই তারা আমাদের উপরে কোনো সন্দেহ করেছে। আমাদেরকে যত শীঘ্রই সম্ভব এখানে থেকে বেরিয়ে যাওয়া উচিত। যেটার পর তারা বার্লিনকে কল করে এটা জানার জন্য যে সে এখন কোথায় আছে, যেখানে বার্লিন তাদেরকে জানায় যে সে এখনো পর্যন্ত প্যারিসেই আছে।
যেখানে দামিয়ান তাকে বলে যে তুমি এখনো পর্যন্ত প্যারিসে কি করছো? ঠিক আছে, তৈরি হয়ে যাও, আমি তোমাকে নিয়ে আসার জন্য শীঘ্রই প্যারিসে আসছি। কারণ পুলিশ এখন আমাদের ব্যাপারে জেনে গিয়েছে, সেজন্য তোমাকে ওখানে থাকা একেবারে সেফ হবে না। এরপর ডিটেকটিভেরা সেই রেসারের সাহায্যে বানানো ট্যাটুর ছবি সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয় আর নোটিশ জারি করে যে যাদের হাতে এমন ট্যাটু দেখা যাবে তাকে শীঘ্রই যেন গ্রেপ্তার করা হয়। এদিকে ক্যামেলের সাথে দেখা করার জন্য তার সেই বন্ধুটা আবারও আসে। ক্যামেল তাকে জানায় যে আমি কিছুই বুঝতে পারছি না যে এসব আমার সাথে কি ঘটনা ঘটছে। যেখানে তার বন্ধু তাকে বলে যে আমি প্রায় সময় ফিল্মে দেখেছি যে সবসময় মেয়েদের যেসব এক্স বয়ফ্রেন্ড থাকে তারাই তাদের হাজব্যান্ডকে ফাঁসায়, আর তোমার এই কেসটাতেও আমার তেমন কিছু একটা সন্দেহ হচ্ছে। হতে পারে যে বার্লিনই সেই লোকটা হবে যে তোমার হাজব্যান্ডকে ফাঁসিয়েছে, আর এখন সে শুধুমাত্র তোমার সামনে ভালো হওয়ার নাটক করছে যাতে সে তোমার চোখে হিরো হতে পারে। এটা শোনার পর ক্যামেলেরও তার উপরে একটু সন্দেহ হয়, আর সে খুবই চালাকের সাথে বার্লিনের পকেট থেকে তার রুমের চাবি বের করে নেয় যাতে সে বার্লিনের রুমের ভিতরে গিয়ে চেক করতে পারে যে তার বন্ধুর কথা সত্যি কিনা, কারণ সে আজ পর্যন্ত বার্লিনের হোটেলের রুমের মধ্যে যায়নি। অন্যদিকে দামিয়ানও বার্লিনকে নিয়ে যাওয়ার জন্য তার কাছে পৌঁছে যায়, আর তারপর তারা এখানে থেকে বের হওয়ার প্ল্যান বানাতে থাকে। যেখানে অন্যদিকে ডিটেকটিভ আর পুলিশেরা দামিয়ানের সেই ভ্যানের কাছে পৌঁছে যায়। পুলিশেরা এখন তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তখনই হঠাৎ ভ্যানের মধ্যে থেকে ফায়ারিং শুরু হয়ে যায়, আর পুলিশেরাও সেটার উত্তর দেয়। এরপর ডিটেকটিভ তাদেরকে ফায়ারিং বন্ধ করতে বলে। তখন আমরা দেখতে পাই যে এখন ভ্যানের মধ্যে না রয় আর না ক্যামেরন কেউ ছিল না। এখানে শুধুমাত্র ক্যামেরন যে সমস্ত রোবট তৈরি করেছিল সেগুলো ছিল, বরং তারা তো ভ্যানের নিচে থাকা সেই ম্যানহোলের মধ্যে দিয়ে পালিয়ে যাচ্ছিল। তখনই ডিটেকটিভ তাদেরকে স্যারেন্ডার করতে বলে আর গয়নাগুলোকে ফিরিয়ে দেওয়ার কথা বলে। এখানে রয় তাদেরকে সেই ডিভাইসের মাধ্যমে বলে যে আমরা না সারেন্ডার করব আর না বাইরে আসব। যদি গয়না পেতে চাও তাহলে নিজেই ভিতরে এসে নিয়ে যাও, কিন্তু আমি বলে রাখি যে আমাদের কাছে কোনো গয়না নেই, সেই জন্য তুমি আমাদেরকে মারতে পারবে না। যদি গয়না কোথায় আছে জানতে চাও তাহলে সেটার বদলে আমাদেরও দুটো শর্ত আছে। ডিটেকটিভ তাদেরকে শর্ত দুটোকে বলতে বলে। রয় বলে সেটা আমি ভাবনা চিন্তা করে 5 মিনিট পর জানাচ্ছি। এরপর পুলিশেরা পিছু হটতে থাকে। এখন রয় আর ক্যামেরনের কাছে 5 মিনিট সময় ছিল এখানে থেকে পালানোর। অন্যদিকে ব্রুস পুলিশ দুটোকে বন্দি করে গাড়িটাকে হসপিটালের মধ্যে দিয়ে নিয়ে যেতে থাকে, আর তারপর কেইলাকে নিয়ে বেরিয়ে আসে। অন্যদিকে স্পেনের এক ডিটেকটিভ অন্য ডিটেকটিভকে বলে আমার মনে হয় ভ্যানের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে, কারণ আমি নোটিস করেছি যে ভ্যানের মধ্যে থাকা লাউডস্পিকার একই স্পিডে ভিতরে আর বাইরে আসছিল। এরপর যখন পুলিশ ভ্যানের মধ্যে প্রবেশ করে তখন তারা বুঝতে পারে যে তাদের বোকা বানানো হয়েছে। এরপর পুলিশেরা যখন সেখানে একটা টানেল দেখতে পায় তখন তারাও সেটার মধ্যে দিয়ে তাদেরকে পিছু করতে থাকে। এরপর রয় আর ক্যামেরন কিছুক্ষণ চলার পর যখন ম্যানহোল থেকে বেরিয়ে আসে তখন তারা দেখে যে সেখানে অনেক ট্রাক দাঁড়িয়েছিল। এরপর তারা শীঘ্রই দৌড়ে একটা ট্রাকের উপরে চড়ে যায়, আর সেটা যে রঙের ট্রাক ছিল সেই রঙের একটা কাপড় লাগিয়ে সেটার নিচে লুকিয়ে পড়ে। এরপর যখন পুলিশ সেখানে এসে সমস্ত গাড়ি চেক করে তখন তারা তাদেরকে কোথাও দেখতে পায় না। ওদিকে ক্যামেলও যখন বার্লিনের রুমের মধ্যে প্রবেশ করে তখন সে সেখানে থাকা সমস্ত ক্যামেরার সেটআপ আর দূরবীন দেখে। সেও বুঝতে পারে যে বার্লিনই হলো আসল চোর, আর সেই তার হাজব্যান্ডকে ফাঁসিয়েছে। এরপর ক্যামেল তার বন্ধুকে বার্লিনের ব্যাপারে সবকিছু বলে দেয়, যেখানে তার বন্ধু তাকে বলে যে তুমি শীঘ্রই পুলিশকে কল করে সমস্ত সত্যি কথা বলে দাও যাতে তারা বার্লিনকে গ্রেপ্তার করে আর তোমার হাজব্যান্ডকে ছেড়ে দেয়। যেখানে ক্যামেল বলে যে আমাকে আমার হাজব্যান্ডের লকারের মধ্যে থাকা জিনিসপত্রগুলোকেও চেক করা উচিত, যেগুলো পুলিশ ইনভেস্টিগেট করার পর ফিরিয়ে দিয়েছে। এরপর যখন সে সেই সমস্ত জিনিসগুলোকে চেক করে তখন সে সেখানে তার হাজব্যান্ডের কিছু ফটো পায় যেটা তার দ্বিতীয় ওয়াইফের সাথে ছিল, আর তাদের একটা ছোট বাচ্চাও ছিল। এটা দেখার পর ক্যামেল প্রচুর অবাক হয়ে যায়। সে ভাবতে শুরু করে যে এত বছর ধরে আমার হাজব্যান্ড আমাকে ধোঁকা দিচ্ছিল যাকে আমি এতটা ভালোবাসতাম। সে বলে যে আমার হাজব্যান্ড কতটা চালাক যে কিনা আমাকে তার উপরে কখনো একটু সন্দেহও হতে দেয়নি। সেই জন্য সে এখন পুলিশকে কল করার চিন্তাভাবনা পাল্টে নেয়, আর সে এখন বার্লিনের ব্যাপারে কিছুই বলে না, কারণ সে এখন বার্লিনের থেকেও বেশি তার হাজব্যান্ডকে দোষী ভাবছিল। যেখানে তার বন্ধু তাকে পরামর্শ দেয় যে আমাদেরকে এখন বার্লিনকে ব্ল্যাকমেল করা উচিত, আর তারা যে সমস্ত জিনিস চুরি করেছে সেগুলো থেকে অর্ধেক অংশ দাবি করা উচিত, যেটাতে ক্যামেলও রাজি হয়। এরপর বার্লিন রিসেপশন থেকে অন্য একটা চাবি নিয়ে নেয়, আর তারপর বার্লিন আর দামিয়ান মিলে সেই রুমকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে সেখানে কোনো প্রমাণ না থেকে যায়। আর তারপর তারা রুমের মধ্যে আলাদা আলাদা প্রচুর লোকের চুল ছড়িয়ে দেয় যাতে পুলিশের ফরেনসিক টিমকে ধোঁকা দিতে পারে। এরপর তারা সমস্ত এভিডেন্সগুলোকে অ্যাসিড দিয়ে নষ্ট করে দেয়। এরপর ডিটেকটিভের লোকেরা তাকে জানায় যে নীলাভরের ডিরেক্টরের রুমে আমরা প্রচুর ছোট ছোট ছিদ্রের দেখা পেয়েছি যেগুলোকে ক্যামেরা লাগানোর জন্য ইউজ করা হয়েছিল। এরপর স্পেনের এক ডিটেকটিভ তাকে বলে যে এইসব ক্যামেরার ম্যাক্সিমাম রেঞ্জ 100 মিটার হবে। এর মানে যে বা যারা তার উপর নজর রাখছিল তারা সেটার সামনে থাকা হোটেলে থাকতো, কারণ সেটার থেকে ভালো জায়গা আর কোথাও হবে না।
এরপর ডিটেকটিভ আর পুলিশরা কিছুক্ষণের মধ্যে সেই হোটেলে পৌঁছে যায়। অন্যদিকে ব্রুস আর কাইলা পুলিশ দুটোকে বন্দি করে একটা বোটে করে নিজেদের সাথে নিয়ে যেতে থাকে। অন্যদিকে রয় আর ক্যামরান যে টাকের উপরে লুকিয়েছিল সেটাও এখন চলতে শুরু করে, যেটার ফলে তারা খুব খুশি হয়, কারণ তারা জানতো যে কোনো রকম বাধা ছাড়াই তারা এখন তাদের গন্তব্যে পৌঁছে যাবে। ঠিক সেই সময় বার্লিন কেইলাকে কল করে তাকে হোটেলের সিসিটিভি হ্যাক করতে বলে, যাতে তারা পুলিশকে ধোঁকা দিয়ে সেখান থেকে বেরোতে পারে। এরপর কেইলা কিছুক্ষণের মধ্যেই সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলোকে হ্যাক করে ফেলে। এরপর দামিয়ান আর বার্লিন তাদের রুম থেকে বেরিয়ে স্টোর রুমে চলে যায়। এরপর তারা লন্ড্রি পাইপের মাধ্যমে নিচে পৌঁছে যায় আর সেখানে থাকা একটা ট্রাকের মধ্যে বসে পালিয়ে যায়, আর পুলিশ তাদেরকে ধরতে পারে না। কিছুক্ষণ চলার পর তারা দুটো ছেলের কাছে থেকে প্রচুর টাকা দিয়ে তাদের বাইক কিনে নেয়। এরপর তারা পিৎজা ডেলিভারি বয় সেজে সেখানে থেকে পালাতে থাকে। কিছুক্ষণ চলার পর তারা দুটো সাইকেল কিনে নিয়ে পাহাড়ে ক্লাইম্বিং করা শুরু করে দেয়। তারা এমনটা এই জন্য করছিল যাতে কোনো পুলিশ অফিসার তাদেরকে ধরতে না পারে, আর তাদের এই প্ল্যানটা সাকসেসও হয়। এরপর অবশেষে ব্রুস আর কাইলাও বোটে করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর ব্রুস তাকে প্রপোজ করে আর তাকে বলে, তোমার যখন সাপে কামড়েছিল তখন আমি প্রচুর ঘাবড়ে গিয়েছিলাম। এটা শোনার পর কাইলা খুব খুশি হয়, আর তারপর সেও তার বোনের কথা বলে ফেলে যে আমিও তোমাকে প্রচুর ভালোবাসি। যেটার পর তারা সবাই তাদের সেই গন্তব্যে পৌঁছে যায় যেটা একই ছিল। সেখানে সবাই আবারও এক হয়ে যায়। তারা সবাই একে অপরকে দেখার পর খুব খুশি হয়। এরপর তারা এখানে থাকা একটা পুরানো প্রাসাদে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। এরপর আমাদেরকে কিছু মাস পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে বার্লিন ক্যামেলকে এখনো পর্যন্ত ভুলতে পারেনি। সেজন্য যখন ক্যামেল বার্লিনকে খুঁজতে খুঁজতে তার কাছে আসে তখন সে খুব খুশি হয়, আর সে এখন তাকে সমস্ত সত্যি কথা বলে দেয়। সে বলে, হ্যাঁ, আমি তোমার হাজব্যান্ডকে ফাঁসিয়েছিলাম, কারণ আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম আর আমি তোমাকে নিজের করে পেতে চেয়েছিলাম। বাইরে ক্যামেলের সেই বন্ধুটাও ছিল যে কিনা সেগুলোকে রেকর্ডিং করছিল, কারণ তারা এই রেকর্ডিংয়ের সাহায্যেই পরে বার্লিনকে ব্ল্যাকমেল করবে। অন্যদিকে পুলিশ ডিপার্টমেন্টও নিজেদের হার মেনে নিয়েছিল, কারণ তারা সমস্ত রকম চেষ্টার পরেও তাদেরকে ধরতে পারে না। কিন্তু তারা এটা জানতো যে তারা আবারও কোনো একদিন চুরি অবশ্যই করবে, আর তারা এখন সেই সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে যে যখন তারা আবারও চুরি করবে তখন আমরা তাদেরকে তখনই ধরে ফেলবো। পরের দিন ক্যামেল তার বন্ধুকে সাথে নিয়ে আবারও বার্লিনের সাথে দেখা করতে আসে। ক্যামেল বলে, তুমি আমার হাজব্যান্ডের সাথে খুবই খারাপ কাজ করেছো। একদিকে তুমি আমার হাজব্যান্ডকে জেলে পাঠিয়েছো, আর অন্যদিকে আমার সংসারটাও ভেঙে দিয়েছো। সে বার্লিনকে ব্ল্যাকমেল করে বলে যে আমাদের কাছে তোমার চুরি করার সমস্ত রেকর্ডিং আছে, আর আমরা সেটাকে পুলিশকে দিয়ে দেব, আর যদি তুমি এটা হতে দিতে না চাও তাহলে তোমাকে চুরি করা অংশ থেকে 40% আমাদেরকে দিতে হবে। এই সব শোনার পর বার্লিন হেসে ফেলে আর তাদেরকে বলে, তোমাদের কাছে এমন কি রেকর্ডিং আছে যার জন্য আমি তোমাদেরকে 40% ভাগ দেব? এরপর তারা যখন সেই টেপ রেকর্ডারটা চালায় তখন সেটাতে গান চলতে শোনা যায়। এরপর বার্লিন তাকে বলে, এটাই হলো তোমাদের রেকর্ডিং করা 3 টিপ। তুমি রেকর্ডিংয়ের জন্য ব্যবহৃত স্টিকি টেপ আমার বাথরুমে ফেলে এসেছিলে, আর ব্যাস সেটার সাহায্যেই আমি তোমার রুম পর্যন্ত পৌঁছে যাই, আর তাও সেটা তখনই যখন তুমি ঘুমাচ্ছিলে। আর এখন কথা হলো তোমার সংসার ভাঙার। তো এখানে আমি বলে রাখি যে আমি তোমার লাইফে আসার আগেই তোমাদের সম্পর্ক ভাঙা ছিল। আমি তোমাকে তোমার হাজব্যান্ডের থেকেও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলে। আমি তোমার সাথে টাইম পাস করার জন্য ভালোবাসিনি, আমি তোমাকে রিয়েল লাভ করতাম, আর এতদিন পরেও আমি তোমাকে ততটাই ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি আমার সমস্ত কিছুকে রিস্কের মধ্যে ঠেলে দিয়েছিলাম। যদিও এখন তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তবুও আমি তোমাকে টাকা দেব। এই হলো সেই সব গয়নার প্রথম কিস্তি, 3,08,000 ইউরো। আর যখনই বাকি টাকা চলে আসবে তখন সেটাও আমি তোমাকে পাঠিয়ে দেব। এটা দেখার পর ক্যামেল খুব খুশি হয়। এখন বোঝা যাচ্ছিল যে কার ভালোবাসা রিয়েল ছিল আর কার টাইম পাস। বার্লিন ভালোবাসাকে বেছে নেয় আর ক্যামেল টাকা। লাস্ট সিনে আমরা দেখতে পাই বার্লিন দামিয়ানকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছিল। বার্লিন তাকে বলে, আমি আমার ভাগের সমস্ত টাকা খরচ করে ফেলেছি, আমাদেরকে আবারও চুরি করতে হবে। এখানে দামিয়ান বলে যে বোধহয় এটাই ঠিক হবে, আমার তো এখন থেকেই এই ছুটিকে বোরিং বলে মনে হচ্ছিল। তো বন্ধুরা, এটার মানে খুব শীঘ্রই এই ওয়েব সিরিজের সেকেন্ড পার্ট আসতে চলেছে। পরে সেটা যাতে না মিস হয়ে যায় সেই জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।